এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। কন্ট্রোভার্সি জন্য আমি প্রথম শুনলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কোনো ব্লগারের চ্যানেল নষ্ট হয় না। আমি তাহলে কি এতদিন ধরে ভুল স্বর্গে বাস করছিলাম, বা আমি কি এতদিন ধরে ভুল শুনছিলাম? কেন? তার কারণ আমি এতদিন ধরে শুনছিলাম কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো একটা বড় ব্লগারের চ্যানেল শেষ করার জন্য দায়ী, মেন কালপিট, এটা শুনছিলাম। হঠাৎ করে যখনই নিজেদের উপরে এসে গেল ব্যাপারটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী একজনের চ্যানেল শেষ করার জন্য, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষমতা নেই কোনো ব্লগারদের চ্যানেল নষ্ট করার। এই ক্ষমতা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নয়। ব্লগারের চ্যানেল নষ্ট হয় ব্লগারের নিজের কারণে, নিজের ভুল ত্রুটির কারণেই ব্লগারদের চ্যানেল নষ্ট হয়, এটা বললো। তার মানে এতদিন ধরে যে বলে আসছিল যে একজন ব্লগারের চ্যানেল কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা নষ্ট হয়েছে, তার জন্যই চ্যানেলের ভিউজ কমেছে, তার জন্য তাদের আর্নিং কমেছে, তার মানে সেটা জানা সত্ত্বেও এই যে কথাগুলো আজকে বলা হলো, এই কথাগুলো জানার সত্ত্বেও বারংবার শুধুমাত্র অ্যাটাক করবে বলে এই ধরনের বক্তব্য রাখা হয়েছিল। বাবা, যাই হোক, আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলবো যে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বাজ পড়া, পাথর পড়া, মানে শিল পড়া, সমস্ত কিছু হচ্ছে, সমস্ত কিছু প্রতিদিন প্রতিনিয়ত ঠিক একটা টাইম ধরে এটা শুরু হয়েছে, যার দরুন আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করতে পারছি না, কারণ ভিডিও আমি করতে পারছি না। এত বৃষ্টি বাদল, এত ঝড়ঝাপটা এবার শুরু থেকেই শুরু হয়েছে, মানে এখনো ঠিকঠাক করে সময় আসেনি, তার আগেই শুরু হয়ে গেছে, যার কারণে না আমি ভিডিওটা শুটই করতে পারছি না। বিকেলবেলা একটা ভিডিও, এই যে আজকে ভিডিওটা দিতে বসেছি, এই ভিডিওটা আমি গতকাল রাতেই দিতাম, কিন্তু এখন দিতে বসেছি, আর এখন বাজে ঘড়ির কাটার সম্ভবত 11:15 বেশিই বাজে। তো এই মোটে ভিডিওটা করতে বসেছি, তো এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, তাই না? প্রতিটা দিন ভিডিও করব ভিডিও করতে পারছি না, ওই একটাই কারণ, ঝড় বৃষ্টি বাদল। তার কারণ একটাই, এমার্জেন্সিটা আমাদের বেশিক্ষণ কাজ করে না, হার্ডলি 2 ঘন্টা। ওর মধ্যে আমাকে সমস্ত ঘরে ইমার্জেন্সি রয়েছে, তবে সমস্ত ঘরে ইমার্জেন্সি দিয়ে আমার সমস্ত কাজ তো কমপ্লিট করতে হবে। এখন কারেন্ট কখন আসবে জানি না, গতকাল কারেন্ট গেছিলো রাত্রেবেলা, এসেছে আজকে সকালবেলা, এরকম ব্যাপারটা হচ্ছে, মানে ঘন্টা 5, 7, 10, 15 এরকম নেই, কারেন্ট নেই, এই ধরুনই এই অবস্থা হচ্ছে। যাই হোক, আমার এই কথা বলার এখানটায় লাভ নেই, তোমাদেরকে জানিয়ে রাখলাম তাই বললাম। আচ্ছা, অবশ্যই এই মুহূর্তে কথা বলতে বসেছি বেচুকে নিয়ে। বেচু গতকাল একটা লাইভ করেছে, না সকালবেলার মন কি বাত বলতে বসেছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। গতকাল বিকেলবেলা একটা লাইভ করেছে, রাতের বেলা 8টা, 8:30 নাগাদ। সেই লাইভটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। দেখো, একটা কথা বলি, আমি এখন এই মুহূর্তে বেচুকে নিয়ে কিছু কথা বলতে চাই, বেচুর লাইভটা নিয়ে কিছু কথা বলতে চাই, হ্যাঁ। এবং এই লাইভ নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় মাঝে মাঝে টিনাকেও টানতে হবে, এবং কোনো জায়গায় যে জায়গাটা টিনার ভুল, সেই জায়গাটা আমার ভুল মনে হবে, সেই জায়গাটা আমি বলবো, যে জায়গাটা ঠিক সেই জায়গাটা ঠিক মনে হবে এবং সেই জায়গাটা আমি বলবো, ঠিক আছে? এই ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা বলি, আমার ভীষণ ভালো লাগছে যে আমি বারংবার নিরপেক্ষ বলে চিৎকার করি, আমি বারংবার বলি যে এরকম ধরনের কথা এইভাবে বলা উচিত, ওইভাবে কন্ট্রোভার্সি করা উচিত, ওরকম করে অ্যাটাক করা উচিত নয়, অমন করে বলা উচিত নয়, এই পথে চলা উচিত, নিরপেক্ষ থাকা উচিত। বিশ্বাস করো, আমি কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে আজকে যখন এই কথাগুলো শুনলাম না, আমার এত ভালো লাগলো। 1 নম্বর তো ভাষা ভীষণ সংযত, 2 নম্বর এত সুন্দর নিরপেক্ষ ভিডিও করছে যে মেপে কথা বলছে, কোনো এক জায়গায় সুকে অ্যাটাক করবে, সেটা স্বাভাবিক কথা, অ্যাটাকের পর্যায়ে ওটা করতেই হবে, কিছু করার নেই। কিন্তু তার বাদ দিয়ে, সেই জিনিসটা বাদ দিয়ে আমি দেখতে পেলাম যে সুন্দর করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে গেছে, ভীষণ ভালো লেগেছে। এটাকে বলে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটাকে বলে নিরপেক্ষতা বজায় রাখা, এবং যার ভুল তাকে আঙ্গুল দিয়ে ভুল দেখানো, যা ঠিক সেটাকে আঙ্গুল দিয়ে দেখানো, এটা ঠিক, বুক ঠুকে বলা, এটা ঠিক। 5 জন মানুষ তোমাকে ভালো ভাববে না খারাপ ভাববে, এটা দেখার দরকার নেই। তুমি তোমার বিবেকের কাছে ঠিক কিনা, তুমি তোমার যে কথাটা বলছো সেটাকে তুমি লজিক দিয়ে বলতে পারছো কিনা, ঠিক কিনা, সমাজের পক্ষে ঠিক কিনা, এটা অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, তারপরেই বলতে হবে। এবং আমি মনে করি তোমার এই কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা,
অবশ্যই দর্শকদেরও ভালো লাগবে, এবং যেখানে কোনো ছলচাতুরি নেই, কোনো লুকোচুরি নেই, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারভাবে কথা বলা যায় না, দর্শকরা তাদেরকে নেয়, গ্রহণ করে। তো যাই হোক, এই যে নিরপেক্ষ নিরপেক্ষ বলে আমি চিৎকার করি, এবং এই নিরপেক্ষভাবে যে ভিডিও মানুষ করলো না, কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে বেচুকে নিয়ে। বেচুকে নিয়ে কোথার থেকে শুরু করবো বলো তো? বেচু গতকালকে যে নাটকটা করে গেল, চোখে চোখে জল ছলছল করছে, মুখের এক্সপ্রেশন দেখে মনে হলো ভীষণ কষ্টে রয়েছে, ভীষণ কষ্ট হচ্ছে তার, কথাগুলো বলতে এত কষ্ট হচ্ছে। মানে এই যে কিছু কথা ও বলে গেল, নাটকের চরম 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 সীমায় কিন্তু বেচু পৌঁছে গেছে। প্রথম কথা, বেচু বলল, আমি ছোটোর থেকে যা দেখেছি তাই শিখেছি, এবং আমার মানে ছেলেও সেটাই শিখেছে। আমার ছেলে তার ঠাম্মিকে একটু হেল্প করে দেয়, এগিয়ে আসে, সাহায্য করার চেষ্টা করে, এগুলো শিখেছে। অবশ্যই ভালো কাজ, ভালো জিনিস শেখা তো সবসময় ভালো। আমরা বাচ্চাদেরকে শেখাই বড়দের কীভাবে হেল্প করতে হয়, বড়দের পাশে কীভাবে থাকতে হয়, কিন্তু বাচ্চা কিন্তু আরও অনেক কিছুই শিখেছে বেচুর কাছ থেকে, অনেক কিছু শিখেছে। আর প্রথমত কথা একটা বলি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ আমার পছন্দের হতে পারে, কেউ আমার অপছন্দের হতে পারে, কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা আমাদের পরিচয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। হতেই পারে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার পছন্দ নয়, কিন্তু তাকেও যদি কেউ এসে অ্যাটাক করে আমি বলবো, এবং তার পাশে আমি প্রতিবাদ করব। যদি ভুল বলে থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখানেও বলবো, এবং যে অ্যাটাক করবে, যেই ব্লগাররা অ্যাটাক করবে তাকেও বলবো। যেমন বেচু গতকালে ভিডিও করতে করতে বলেছে, কারা যে এদের ভিউয়ার্স হয়, কে যে দেখে, কারা যে কে ভিউজ দেয়, এদের মুখের ভাষা এত খারাপ, এদেরকে পাতে নেওয়া যায় না, এদের মুখে লাগা যায় না। কাকে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে কথা বলেছে, কোনো একটা বুড়ি বলেছে, এবং বুড়ি হিসেবে আমি যত সম্ভব মনে করলাম এখানে তোমার সৌমিদিকে এই কথা বলা, আমার মনে হলো ওই কথা বলা হয়েছে, যে কন্ট্রোভার্সি। আমি এর মধ্যে যাচ্ছিই না, আমার তাকে পছন্দ হয় কি হয় না, আমার তাকে ভালো লাগে কি লাগে না, আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র এই কথাটা বলছি, সেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং বেচু বলেছে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওর পছন্দ না যারা এই ধরনের বক্তব্য রাখে। মোট কথা, বেচুর কথা শুনে বুঝলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ওর পছন্দ নয়। তার কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখের ভাষা ভালো হয় না, ওদের চিন্তাধারা এরকম ভালো হয় না, এই ধরনের কথা বেচুর মুখ থেকে কিন্তু গতকাল আমি লাইভের মধ্যে শুনতে পেয়েছি। আজকে হঠাৎ করে বেচুর মনে হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে লাগানো যায় না, পাশে পাঠতে নেওয়া যায় না, মানে পাশে বসানো যায় না, তাদের সাথে কথা বলা যায় না। এতদিনে এসে বেচুর মনে পড়েছে। তার কারণ এখন বেচুর কোনো স্বার্থ নেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে। যখন বেচুর স্বার্থ ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে স্বার্থ ইয়ে করার জন্য, সিদ্ধি করার জন্য, তখন এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে নিজের দিদি বোন সব পাতিয়েছে। যখন মনে হয়েছে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েই আমার স্বার্থসিদ্ধি হবে, তখনই বাড়িতে পিকনিক আয়োজন করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডাকা হয়েছিল। যখন মনে হয়েছিল এইসব নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নোংরামি করে, সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ওর রাস্তাও পরিষ্কার করবে, এবং উড়ো ছাইকে ওর জীবনে নিয়ে আসার জন্য একটা স্ট্রং রাস্তা তৈরি করবে, তখন কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েই কাজ হয়েছিল। এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু ওর প্রয়োজন পড়েছিল। আজকে এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওর প্রয়োজন নেই, এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওর দরকার নেই। একটা সময় ছিল ওর ঘরের, ওর পেটের কথা, ওর মুখের কথা, ওর বেডের কি ঘটনা হয় না হয়, সমস্ত কথা আমরা বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনতে পাচ্ছিলাম। ভেতরের সমস্ত কথা যেটা শুধুমাত্র পরিবারের মধ্যে থাকে, সেই সমস্ত কথা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে শুনতে পাচ্ছিলাম। তখনও কিন্তু বেচুর মনে হয়নি এরা নোংরা, এদের মানসিকতা ছোট, এদেরকে পাতে নেওয়া যায় না, এদেরকে মুখে লাগানো যায় না। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখছি যে বেচুর আর কোনো স্বার্থসিদ্ধি করার ব্যাপার নেই, তখন মনে হচ্ছে যে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা, এবং এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে লাগানো যায় না। এবার একটা কথা বলেছি বেচু, সেটা হচ্ছে মা এবং বাবা দুজনকে ভালো রাখার দায়িত্ব ছেলের, সেই কারণে আমি সেই প্রচেষ্টাটাই শুধুমাত্র করছি। ভালো কথা, ভালো কথা। ছেলে এবং মেয়ে সবারই দরকার মা বাবার খেয়াল রাখা, মা বাবার দায়িত্বটা নেওয়ার, ঠিক আছে, এটা খুব ভালো লক্ষণ। তবে বেচু এই মুহূর্তে ওই মুহূর্তেই আরও একটা কথা বলেছে, সেটা বলেছে যে আমাকে মা প্রচণ্ড ভালোবাসে, আমাকে মা প্রচণ্ড ভালোবাসে, আমার জন্য মা এতটাই আমাকে ভালোবাসে যে ওই সকালবেলা মন কি বাতে বলেছে যে আমাকে মা এতটাই ভালোবাসে, মা হাত ভাঙা অবস্থায় মা আমার জন্য জন্মদিন ছিল, সেই কারণে আমার জন্য অনেক কিছু করেছে, কারণ মা আমাকে এতটাই ভালোবাসে, এবং মা আমাকে এতটা ভালোবাসে, সেই জন্য ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। ভালো কথা। এখানে একটা কমেন্ট এসেছে যে
মা তোমাকে ভালোবাসে, সেই কারণেই তুমি মাকে ভালোবাসো। তাহলে এটা তো ধরে নেওয়াই যেতে পারে যে মা কোনোদিন দিদিকে ভালোবাসেইনি, সেই কারণে দিদিকে বিধবা হওয়ার অভিশাপটা তোমার মাই দিয়েছিল। এটা তো বলা যেতেই পারে। দিদিকে কোনোদিন তোমার মা আপন করে নিতেই পারেনি, যে মেয়েকে জন্ম দিয়েছে। আর মাত্র 3 মাস বয়সে যখন ব্রেস্ট ফিড করার সময়, সেই সময় মা তোমার দিদিকে বাড়ি ছাড়া করেছিল এবং পালতে পারবে না বলে দিদার কাছে দিয়ে এসেছিল। এই মা, যেই মা শুধু তোমাকেই ভালোবাসে, যেই মা তুমি ছাড়া, তুমি অন্ত বলতে প্রাণ, হাত ভেঙে গেছে তবুও তোমার জন্যই রান্নাবান্না করছে, অথচ তার গর্ভে আরও একটা সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই সন্তানের কথা ভ্রুক্ষেপও নেই, সেই সন্তানের কথা কোনোদিন বলে না। আজকে যতটুকু তুমি চালের অন্যের মুখ দেখছো না, যতটুকু টাকার মুখ দেখছো, এই দালান বাড়িতে খাচ্ছ দাচ্ছ থাকছো, যতটুকু করতে পেরেছো ওই তোমার ওই দিদির কারণে, যেই দিদিকে তোমার মা নিজের বুকের দুধের অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে। সেই দিদির ফেস ভ্যালুর জন্য আজকে তুমি খেতে পারছো, পড়তে পারছো, যতটুকু ইনকাম করতে পারছো। তোমার মা সেই দিদিকে কোনোদিনও ভালোবাসেনি। দেখো, ভালোবাসা কি সুন্দর দুই রকম, কি সুন্দর দুই রকম। দিদির ক্ষেত্রে এক, তোমার ক্ষেত্রে এক। কারণ কি বলতো, দিদি শুধু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিল, তুমি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছো। বুঝতে পেরেছো? সেজন্য ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, এই কথা তো বলো না। কিন্তু তোমার মার ভালোবাসাটা স্বার্থের ভালোবাসা, নিঃস্বার্থের ভালোবাসা নয়। নিঃস্বার্থের ভালোবাসা হলে পরে মেয়ে হয়েছে বলে সেই সন্তানকে 3 মাস বয়সে বাইরে ফেলে দিতে পারে? কোনোদিনও পারে না। যাই হোক, আরও একটা কথা তুমি বললে, যেটা ওই লাইভের মানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা তুমি যেটা বললে, সেটা হচ্ছে তোমরা কোথাও ঘুরতে গিয়েছিলে এবং সেখানে গিয়ে কোনো এক ব্যক্তি, শুধু সেখানে নয় আরও 2 জায়গার নাম বলেছো, সেখানে গিয়ে সব ব্যক্তিরা যখন বাচ্চাটার দিকে তাকায় এবং বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি, তোমার ঠাকুমার নাম কি, তোমার দিদার নাম কি, মানে ঠাকুরদার নাম কি, তোমার মার নাম কি, সবার নাম বলে কিন্তু মার নাম বলার সময় মুখটা লুকিয়ে দেয় এবং বলে মা নেই। আচ্ছা, এই কথাটা বলার কিছুক্ষণ আগেই তুমি একটা কথা বলেছো যে ও কি জানে না যে ওর মা আছে কি নেই? ও কি জানে না? অবশ্যই তো জানে, ও সব জানে, ওর মা কোথা থাকে না থাকে, ওর মা আছে কি নেই। আর দেখো, তুমি কি সুন্দর মিথ্যে কথা বলে দিলে। তোমার চোখে সেই কথাটা শুনে নাকি চোখে জল ছলছল করছিল। 3টে কথা এখানটায় আসে। 1 নম্বর কথা যেটা ভিত্তি করে আমি কথাটা বলবো, সেটা হচ্ছে তোমার মানে ছেলের মা, তোমার ছেলের মা যে জীবিত রয়েছে সেটা তোমার ছেলে জানে, অথচ তোমার দিদির মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম, ওই বাচ্চাটা বলেছিল, ভিডিও ক্লিপ তো দেখেছি, শুনেছি তো, ওই বাচ্চাটা বলেছিল যে আমার মা নেই, আমার মা মারা গেছে। অত ছোট্ট একটা বাচ্চা, 2.5-3 বছরের একটা বাচ্চা কিভাবে বুঝলো ওর মা নেই, ওর মা মারা গেছে? মারা যাওয়ার মানেটাই বা কী ছিল? সেই সময় তুমি সেই বাচ্চাটার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলে তোর মা নেই, তোর মা মারা গেছে। সেই কারণে ওই নিষ্পাপ শিশুটা ওর পিসিকে গিয়ে বলেছিল ওর মা নেই, ওর মা তো মারা গেছে, এই কথা বলেছিল। আজকে তুমি সেই শিশুটাকে নিয়ে যখন বলতে বসলে, তুমি বললে যে ও তো জানে ওর মা আছে। আবার যখন ঘুরতে যাওয়ার সময় কোনো মানুষ যখন ওকে জিজ্ঞাসা করলো যে তোমার মার নাম কি, তখন ও বললো আমার মা নেই। মানে তুমি একটাই মুখে ঠিক কত রকমের কথাগুলো বললে। এটা তো ঠিক যে বাচ্চাটার কপাল খারাপ, এটা তো ঠিক যে বাচ্চাটা না ঠিকঠাক মা পেয়েছে, না ঠিকঠাক বাবা পেয়েছে, না ঠাকুমা পেয়েছে, না দাদু পেয়েছে। বাচ্চাটা এতটাই কপাল খারাপ নিয়ে জন্মগ্রহণ করেছে যে বাচ্চাটা কিছুই পায়নি। আজকে যতদিন তুমি বিয়ে করছো না, বাচ্চাটা তাও রয়েছে, কিন্তু তুমি যখন বিয়ে করবে ওই বাচ্চাটার কপালে সৎ মা জুটবে, হলো। এবং যে নিজের মা, সেই মাটা ওই বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে, এত নিষ্পাপ একটা শিশুকে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ, আমরা যারা ওকে প্রথম দিকে সাপোর্ট করেছিলাম তারা ভেবেছিলাম যে না, বাচ্চাকেও ফেলে রেখে যেতে পারে না, বাচ্চাটা নেওয়ার জন্য ও অনেক চেষ্টা করেছে, অনেক প্রাণপ্রাণে চেষ্টা করবে, চেষ্টা কোনো ত্রুটিও রাখবে না, বাচ্চাটাকেও আনবেই নিজের কাছে। কিন্তু কোনো এক সময় গিয়ে বুঝলাম বাচ্চাটাকেও আনতে চায় না। তার কারণ অনেক হতে পারে, আমি শুধুমাত্র দোষারোপ করবো তা নয়, অনেক কারণ হতে পারে। বাচ্চাটাকে ও নিজের কাছে রাখলে পরে ওর
লালন পালন করতে পারবে না, ঠিকঠাক করে মানুষ করতে পারবে না, এটা ভেবেছিল হয়তো। ভেবেছিল আমার নিজেরই ঠিকানা নেই, আমি বাচ্চাটাকে নিয়ে গিয়ে কোথায় রাখবো, এটাও হয়তো ভেবেছিল। বা এটাও ভেবেছিল এটা বাচ্চার দায়িত্ব, না থাক, ওই বাড়িটা তো নিজের বাড়ি, ওখানেই থাক, ওখানে তো ওর নিজের ঠাকুমা নিজের দাদু বাস করে এবং নিজের বাবা আছে, ওখানেই বাচ্চাটা মানুষ হোক এবং ওখানকার সমস্ত কিছু ভোগ ওই বাচ্চাটা করুক। এখন ওর মনে কি চলছিল তা তো জানি না, আমরা উপর থেকে দেখে ভেবেছিলাম বাচ্চাটাকে পাওয়ার জন্য মা আপ্রাণ চেষ্টা করেছে, মা আপ্রাণ চেষ্টা করবে, আরও চেষ্টা করবে, কিন্তু যখন দেখলাম বাচ্চাটাকে নেওয়ার জন্য সে শেষ চেষ্টাটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, তখন আর সাপোর্ট করা যেতে পারে না। তখন আমি বলতে পারি যে আমি যদি নিরপেক্ষ হয়ে থাকি তাহলে বলতে পারি মা যেরকম বাচ্চাটাকে চায়নি, বাবাও গলায় বলে না ঘন্টা বেজে দেওয়ার মতন অবস্থা, ঠিক ওরকম করে বাচ্চাটাকে রেখেছে। বুঝতে পেরেছো? বাচ্চাটারই কপাল খারাপ যে বাচ্চাটা ওরকম একটা ঘরে জন্মগ্রহণ করেছে। এবার আসি আরও একটা কথায়, সেটা বলছে যে আমার এত কষ্ট লেগেছে না যখন বাচ্চাটা বলল যে মা নেই, আমার যে এত কষ্ট লেগেছে না, আহারে বাচ্চাটা এরকম করে বলল মা নেই। আজকে বাচ্চাটা মা হারা কেন, কিসের জন্য, কি কেন আজকে বাচ্চাটা মা হারা? আমি বলবো না যে এখানে টিনা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, করেছে তো, 1000বার করেছে, কিন্তু অপরাধের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। 5 বছরে যে কাজটা করেনি বিয়ের পর, বিয়ের 5 বছরের মাথায় এসে সেই কাজটা যখন করেছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো হতাশার শিকার হয়েই কারণ কাজটা করেছে। কিন্তু তুমি যদি সত্যি সত্যি বাচ্চাকে ভালোবাসতে, তাহলে বাচ্চার মুখের দিকে তাকিয়ে তার মাকে তুমি আঁকড়ে ধরে রাখতে, সমস্ত ভুল স্বীকার করে বা তাকে দিয়ে স্বীকার করিয়ে তাকে তুমি বাড়িতে ঠাঁই দিতে, যেমন স্যান্ডি ম্যান্ডিকে করেছে। এবার তোমরা বলতে চাও না কিন্তু স্যান্ডি কোনো কাজ করে না, তো সেই কারণে ম্যান্ডি দ্বারস্থ হতেই হবে। যতই একটা ছেলে কাজ করুক আর না করুক, ছেলেটা কিন্তু এরকম অন্যায় মেনে নেবে না যে আমার বউ চরিত্রহীন, কোনোদিনও মেনে নেবে না। আমার থাকাকালীন আমার বউ আরও অনেকগুলো সম্পর্ক লিপ্ত রয়েছে যেগুলো আমি জানি, কোনোদিনও মেনে নেবে না। কিন্তু এখানে স্যান্ডি একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে, মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে, মেয়েকে কেন্দ্রবিন্দু করে ও সমস্ত কিছু ভুলে গিয়ে আবার আপন করে নিয়েছে। এখানে দোষ কিন্তু ম্যান্ডির ছিল, ম্যান্ডি কিন্তু সব কিছু সোশ্যাল এনেছিল, স্যান্ডি কিন্তু আনেনি। কিন্তু এখানে দোষ তোমার, মেয়েটা অন্যায় করেছে, মাটা অন্যায় করেছে, মাটা ভুল করেছে, কোনো কারণবশত ভুল করে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, পা পিছলে পড়ে গেছে, সামলানোর দায়িত্বটা কিন্তু তোমার ছিল। তুমি করেছো তাই? তুমি কি সেটা করেছো? করনি তো। তুমি কি করেছো? ডঙ্কা পিটিয়েছো। তুমি এটাকে কন্টেন্ট ভেবে নিয়েছো, তুমি ভেবেছো এর থেকে ভালো কন্টেন্ট আমি আর পাবো না, কারণ সদ্য ম্যান্ডির কন্টেন্টটা চলছিল, ম্যান্ডির ভিউজ দেখে তোমার চোখে চড়ক গাছ উঠেছিল, সেই কারণে তুমি ভেবেছো এই একটা সুযোগ পেয়েছি, বউকে আমি এবার সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিই। তুমি কল্পনাও করতে পারো নি যে তুমি কত বড় অন্যায় করেছো। আজকে ছেলেটার কথা শুনে তোমার চোখের জল আসছে, এই চোখের জলের জন্য কোনো না কোনো দিক থেকে তুমি দায়ী। আমি বলছি না একা তুমি দায়ী না, এখানে টিনা দায়ী রয়েছে, আমি কাউকে সাপোর্ট করছি না এখানটায়, কিন্তু তুমি চাইলেই সংসারটাকে বাঁচাতে পারতে। তুমি এখন বলবে ওর ভালোবাসা দর্শকরা বলবে ও তো চেয়েছিল, ও তো ফোন করেছিল আসার জন্য। টিনা কিন্তু প্রথমে সোশ্যাল করেনি, চুপচাপ ছিল, সোশ্যাল করেছে বেচু। আর সোশ্যাল করার পরে সবাই যখন এত বড় একটা নোংরামির কথা জেনে গেছে, তখন ওই মেয়েটা আরও বেশি সাহস পেয়েছে যে আর ফিরে আসবো না। মেয়ে যদি সোশ্যাল না হতো, ব্যাপারটা ভেতরে ভেতরে মিটমাট হতো, টিনার মান সম্মানটা যদি বজায় রাখতো, বজায় রাখার চেষ্টা বেচু করতো, আজকে কিন্তু সংসারটাও সুখের হতো। ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, ভুলে গিয়ে যদি একত্রিত থেকে বাচ্চাটার মুখের দিকে একত্রিত থাকতো, তাহলেও কিন্তু বাচ্চাটা আজকে মাহারা হতো না। আজকে আহা উহু, চোখের জল, বুক ফেটে যাওয়া, এই যে অভিনয়গুলো করছো না, কোনো না কোনো জায়গায় তুমি দায়ী, তোমার জন্যই আজকে এই দুর্দশা হয়েছে। বুঝতে পেরেছো? তুমি কন্টেন্ট ছাড়া কিচ্ছু বোঝো না। তুমি কন্টেন্টের জন্য তুমি সর্বসমক্ষে সবাইকে বিক্রি করে দিতে পারো। কন্টেন্টের জন্য যার জন্য তুমি আজকে ফেস ভ্যালু বাড়িয়ে খাচ্ছ, ইনকাম করছো, সেই মানুষটাকে তুমি ছাড়োনি। কন্টেন্টের জন্য যাকে আজকে নোংরা বলছো, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে গলায় লাগিয়ে দিদির আখ্যায়িত করতে তুমি ছাড়োনি। যেই সব কন্টেন্টের জন্য তুমি তোমার বউকে সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ দ্বারা অপমানিত করতে ছাড়োনি, কন্টেন্টের জন্য তুমি সব করেছো। আর আজকে যা করেছো তার ভুক্তভোগী তোমাকে হতে হচ্ছে, ভুগতে হচ্ছে, তোমাকে প্রতিটা মুহূর্তে তোমাকে ভুগতে হচ্ছে, কারণ এত মিথ্যেবাদী, এত মিথ্যেচারিতা দর্শক মেনে নিতে পারবে না।
অহংকার দর্শক সহ্য করতে পারে না, নম্র ভদ্র মানসিকতা রাখতে হয়। ম্যান্ডিকে দেখেছো? ম্যান্ডি নোংরামি করেনি? করেছে তো। ম্যান্ডিকে ক্ষমা করে দেয়নি দর্শকরা? করেছে তো। কারণ ম্যান্ডির চাটাং চাটাং কথা কম, ম্যান্ডির মধ্যে আন্তরিকতা রয়েছে এবং ম্যান্ডি স্বীকার করে নিয়েছে আমি ভুল করেছি এবং দর্শকদের খুব সুন্দর পোলাইটলি উত্তর দেয়। হ্যাঁ, মাঝখানে একটু চাটাং চাটাং উত্তর দিয়েছিল, তার জন্য ভিউজটা প্রচণ্ড ডাউন হয়ে গেছিলো, কটাক্ষে শিকার হতে হয়েছিল। দর্শকদেরকে বুঝে চলতে হয়, ম্যান্ডি এটা বোঝার চেষ্টা করে। আজকে তুমি যে বললে ওই বাচ্চাটা মারা, মা বাচ্চাটাকে ভালোবাসে না, কীভাবে কী কষ্ট হলো, তার জন্য তুমি দায়ী। বুঝতে পেরেছি? মোটামুটি আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। বেচু কোনোদিনও শুধরবে না, কোনোদিনও শুধরাবে না। সাথে টিনা, সে তো অন্য লেভেলেই চলে গেছে। তাকে নিয়ে কী বলি বলো তো? আজকে টিনার যে দুর্দশা, তার জন্য টিনা দায়ী নয়? অবশ্যই দায়ী। হঠকারিতার সিদ্ধান্তের জন্য টিনা দায়ী। টিনা পস্তাচ্ছে, টিনা কোনো না কোনো জায়গা থেকে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, আমি যা করেছি আমি ভুল করেছি। আজকে আমার যা পরিস্থিতি, আমার একটা মাত্র ভুলের জন্য আজকে আমার এই পরিস্থিতি। টিনা কিন্তু বুঝতে পারছে বলে রাতের পর রাত টিনা জেগে রয়েছে। ওর চোখে ঘুম আসে না। কোনো না কোনো জায়গায় ওরও কষ্ট হয়, কারণ ও মা, ও জন্ম দিয়েছে, কিন্তু পরিস্থিতি ওরকম নেই যে ও ঠিক করে নেবে। তবে আমি মনে করি মাকে আটকাতে পারবে এমন কোনো আইন কানুন নেই। আমি তো মনে করি মা যদি চায় যেই সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানকে নিজের কাছে আনবে, তাহলে আনতেই পারে, যেইভাবে হোক আনতেই পারে। কিন্তু টিনার মধ্যে সেই ইয়েটা দেখতে পাই না আমি, মানে চেষ্টাটা আমি দেখতে পাই না হলো। আর আরেকটা যেন কি বলতে গেছিলাম, ওদিকে তো চলো ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।